during which the body tissues, especially the pelvic organs, revert back approximately to the pre-pregnant state both anatomically and physiologically. 6 weeks, প্রথম 24 আওয়ার্স হচ্ছে ইমিডিয়েট, আপ টু 7 days হচ্ছে আর্লি, তারপরে হচ্ছে রিমুভ। অ্যাবনর্মালিটিস অফ দ্য পিপেরিয়াম, পিপেরিয়াল পাইরেক্সিয়া, পিপেরিয়াল সেপসিস, সাব ইনভলিউশন, ইউরিনারি কমপ্লিকেশন, যেগুলো সব ভেরি কমন এই সময় হয়। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, রিটেনশন হতে পারে, ইনকন্টিনেন্স হতে পারে, এই জিনিসগুলো সাধারণত হয়। ব্রেস্ট কমপ্লিকেশনস, ইট ইজ এ ভেরি কমন কমপ্লিকেশনস। ব্রেস্ট এনগর্জমেন্ট হতে পারে, ক্র্যাক নিপিল, ম্যাস্টাইটিস, ব্রেস্ট অ্যাবসেস, দিস আর দ্য কমন। Puperal venous thrombosis and pulmonary embolism, these are very rare, but these are very dreaded complications. And puperal emergencies, that is obstetric paresis, psychiatric disorder during which puperia, এগুলো ঠিক এমার্জেন্সিস নয়। এমার্জেন্সির মধ্যে যেগুলো পড়ে সেগুলো হচ্ছে পিপিএইচ পড়ে, পোস্টপার্টাম হেমারেজ পড়ে, তারপরে অনেক সময় আরও দু একটা জিনিস পড়ে, সেগুলো আলাদা হয়তো তোমাদের পড়ানো হবে, কোর্সে আছে। পিপেরিয়াল পাইরেক্সিয়া, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ পিপেরিয়াল পাইরেক্সিয়া? এই ডেফিনেশনটা কিন্তু কতগুলো জিনিস বলতে হবে, এগুলো প্রত্যেকটা পয়েন্ট 100.4 ডিগ্রি টেম্পারেচার হতে হবে বা মোর, 2 সেপারেট অকেশনস, ইউজুয়ালি 24 আওয়ার্স অ্যাপার্টে তোমাকে ইয়ে করতে হবে, একবার একটু রাইজ হলে হবে না। এক্সক্লুডিং দ্য ফার্স্ট 24 আওয়ার্স, উইদিন দ্য ফার্স্ট 10 days, চারটে ক্রাইটেরিয়া কিন্তু বলতে হবে। পিপেরিয়াল পাইরেক্সিয়া যে ডেফিনেশন আসে, যদি থিওরিতে আসে হোয়াট ইজ পিপেরিয়াল পাইরেক্সিয়া, এই চারটে পয়েন্ট কিন্তু বলতে হবে। চারটে পয়েন্টের মধ্যে কোনোটা বাদ গেলে কিন্তু নম্বর কাটা যাবে। এর মধ্যে প্রত্যেকটাই ইম্পর্ট্যান্ট। বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রথম দিনটা বাদ কেন, অনেক সময় জিজ্ঞেস করে। এটা যে প্র্যাকটিক্যালে যখন যাবে প্রথম দিনটা, বিকজ দেয়ার ইজ স্লাইট রাইজ অফ রিঅ্যাকশনারি রাইজ অফ টেম্পারেচার জাস্ট আফটার ডেলিভারি। এটা সেই জন্য এই যে রাইজ অফ টেম্পারেচারটা ইন দ্য ফার্স্ট 24 আওয়ার্সে এক্সক্লুড করা হয়েছে। এটা নর্মালি অনেকের পাওয়া যায় ডিউ টু রিঅ্যাকশনারি রাইজ অফ টেম্পারেচার, সে এক্সস্টেড হয়, তারপরে ডিহাইড্রেশন থাকে, নানা রকম কারণে একটু রিঅ্যাকশনারি রাইজ অফ টেম্পারেচার হয়। পোস্ট অ্যাবর্টাল ফিভারটাও ইনক্লুডেড হয় পোস্ট পিপেরিয়াল পাইরেক্সিয়ার মধ্যে। কী কী কজে হতে পারে এইটা, এই ইম্পর্টেন্টের মধ্যে হচ্ছে এই যে এই পাশে যেটা আছে পিপেরিয়াল সেপসিস। মনে রাখবে একটা জিনিস, পিপেরিয়াল পাইরেক্সিয়া if not proof otherwise, it is due to the puperal sepsis. You know the maternal mortality, the যদি সিরিয়ালি তুমি কজগুলোকে দেখো তাহলে প্রথমে হচ্ছে হেমারেজ, হুইচ ইজ more in our country due to the presence of anemia. Second cause is the convulsive disorder in the pregnancy, and third is the sepsis. So sepsis is the most important part to prevent, to study the sepsis and to exclude the sepsis and to proper management of the sepsis, so that we can reduce the maternal mortality rate in our country, in our state also. তাছাড়া কী হতে পারে, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, তারপরে হতে পারে এমনি পিপেরিয়াল এলুসিয়াস এবং আদার উন্ড ইনফেকশনে হতে পারে, ম্যাস্টাইটিসে হতে পারে, আদার মানে কনসিকুয়েন্ট আদার কজেসের জন্য হতে পারে, যেমন টিউবারকুলোসিস থাকতে পারে, ডেঙ্গু থাকতে পারে, এগুলো অ্যাসোসিয়েটেড সিমটমস, এগুলোকে এক্সক্লুড করতে হবে। বাই এক্সক্লুশন উই শুড go the diagnosis for the puperal sepsis. Puperal sepsis is the most common and most important cause of puperal pyrexia. Puperal sepsis, এরপর যাবে puperal sepsis. What is puperal sepsis? Puperal sepsis is the most common cause of puperal pyrexia, and we should reduce the rate of puperal sepsis. কী করে রিডিউস করবো, কী করে ডায়াগনোসিস করবো, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য abnormalities of the puperium. An infection of the genital tract which occurs as a complications of deliveries is termed as puperal sepsis. এখানে ডেলিভারিজের সঙ্গে অ্যাবর্শনটাও যোগ হবে।
যেহেতু পিপিআর বলা হয়েছে, সব জায়গায় বলছি অ্যাবর্শনটা সবসময় তোমাদের মাথায় থাকতে হবে। পিপিআর পাইরেক্সিয়া ইজ কনসিডার্ড টু বি ডিউ টু জেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন আনলেস প্রুভড আদারওয়াইজ, যেটা এতক্ষণ বললাম। কী কী কজেসে হতে পারে? এন্ডোমেট্রাইটিস, এন্ডোমেট্রিয়ামে ইনফেকশন হতে পারে, এন্ডোমেট্রাইটিস, এন্ডোমায়োমেট্রাইটিস, মায়োমেট্রিয়াম ইনভলভমেন্ট হতে পারে, এন্ডোপ্যারামেট্রিয়াইটিস, প্যারামেট্রিয়াম ইনভলভমেন্ট হতে পারে। ইউ নো the uterine layer, endometrium, myometrium and parametrium. So all the organs may be involved. Combination of all the things, and the infection may spread outside the uterus also, like that of the pelvic peritonitis, generalized peritonitis, even sepsis of the generalized sepsis, যেটা কিনা মানে ব্লাড সেপসিস বা জেনারেলাইজ সেপসিস, সেটাও হতে পারে। প্রিডিসপোজিং ফ্যাক্টরস, হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস, এগুলো কোশ্চেন আসতে পারে বা ক্রসিংয়ের সময় তোমাদের জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য প্রিডিসপোজিং ফ্যাক্টরস। দিস প্রিডিসপোজিং ফ্যাক্টরস আর মোস্ট ইম্পর্টেন্ট: ড্যামেজ অফ দ্য সার্ভাইকাল ভ্যাজাইনাল মিউকাস মেমব্রেন, লার্জ প্লাসেন্টাল wound surface area, blood clots present at the placental site. Now the antepartum period, যদি একটু পেছন দিকে যাও, কী কী কারণে হতে পারে? ম্যালনিউট্রিশন, অ্যানিমিয়া, প্রিটার্ম লেবার, PROM, premature rupture of membrane, chronic illness and prolonged rupture of membranes more than 18 hours. অনেকক্ষণ ধরে যদি সাধারণত যদি মেমব্রেন রাপচার থাকে, তাহলে অটোমেটিক্যালি সেখানে একটা চান্স অফ ইনফেকশন থাকে। সেটা প্রেগনেন্সি অবস্থায়, প্রেগনেন্ট ইউটেরাসের ভেতরে যখন ফিটাস আসে তখনও থাকে। সেটাকে কি বলা হয়? সেটার নাম আছে কোরিও অ্যামনিওনাইটিস, তাই তো? কোরিও অ্যামনিওনাইটিস। কোরিও অ্যামনিওনাইটিস, it usually the chance of chorioamnionitis is increased if there is rupture of membrane more than 18 hours, more than 24 hours, and baby সাধারণত আমরা after rupture of the membrane, with the fear of the rise of chance of infection, we usually aimed to deliver the baby so that the chorioamnionitis do not affect the baby. Otherwise baby may be suffered from sepsis, neonatal sepsis, যেগুলো হয় তোমরা পড়বে নিওনেটোলজিতে, সেটা পড়বে। Intrapartum factor কি? Repeated vaginal examination should not be done, especially after rupture of membrane. Vaginal examination is restricted. We usually write in the bedded ticket that vaginal examination is restricted. যে কেউ আসলে আর vaginal examination করে দিল, সেটা করা চলবে না। Prolonged rupture of membrane, আগেই বলেছি, dehydration and ketoacidosis during labor, traumatic operative delivery, any traumatic delivery, that is forceps delivery, venous delivery, any other manipulative traumatic delivery, there may be tear, there may be injuries in the genital tract, which may be blood clot may be formed, and that may be the needles of the bacterial growth. Traumatic hemorrhage, retained bits of placenta and membranes, placenta previa. Why placenta previa? Placenta is inserted in the lower segment of the uterus, and when the placental delivery occurs, the lower segment of the uterus is no more near to the exterior, and there is a chance of infection. Cesarean section delivery. Cesarean section delivery is one of the increase of the cesarean section may cause the rise of puerperal sepsis. Microorganisms responsible, একটু জানতে হবে। অ্যারোবিক আছে, অ্যানারোবিক আছে, ভাগ করে বলবে। স্ট্রেপ্টোকক্কাস, স্ট্যাফাইলোকক্কাস, ইকোলাই, সিডোমোনাস, ক্যামারিয়া, এগুলো আছে। অ্যানারোবিকের মধ্যে স্ট্রেপ্টোপেপ্টোকক্কাস বা পেপ্টোকক্কাস, ব্যাকটেরয়েডস, এগুলো হচ্ছে অ্যানারোবিক। এইগুলো জানা দরকার কেন? অ্যারোবিক, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ অ্যান্ড অ্যানারোবিক। কাজে when you will treat the patient, পরে দেখাবো, then we need the coverage of all the year. When we usually take if we suspect a infection, then we take a swab and send for the culture examination. But till the culture examination report is available, we usually start the antibiotics, which covers all these organisms. These are the common organisms, so that the aerobic, that is gram positive, gram negative, and anaerobic infection coverage should be done. What are the clinical features? What is the it is the local infection, uterine infection. Local means that is the episiotomy wound in the vaginal wall. This is local. Uterine infection, যেটা বললাম, endometritis, endomyometritis, and that of the
parametritis, and spreading infection, pelvic peritonitis, generalized peritonitis, septicemia, এইগুলো হতে পারে। লোকাল ইনফেকশন, হোয়াট আর দ্য সিমটমস, এটা নিজেরাই বলতে পারবে। লোকাল একটা ইনফেকশন হলে, যে কোনো হাতে একটা ইনফেকশন হচ্ছে, গলায় একটা ইনফেকশন হচ্ছে, হাতে যেরকম হয় সেরকম হবে। স্লাইট রাইজ অফ টেম্পারেচার, জেনারেলাইজড ম্যালেজ, headache, redness and swelling of the local wounds and pus formation. It may be a wound of the incision section, it may be a wound of the episiotomy wound. There is a local infection হলে পরে সেখানে রেডনেস হবে, টেম্পারেচার রাইজ করবে, পাস ফর্মেশন হতে পারে, লোকাল টেন্ডারনেস হতে পারে, জেনারেলাইজ স্লাইট রাইজ অফ টেম্পারেচার, ম্যালেজ, এইসব জিনিসগুলো হতে পারে, পেইন হতে পারে, এগুলো তোমাদের নিজেরাই বলতে পারবে। ইউটেরাইন ইনফেকশন, ইফ দ্য ইনফেকশন ইজ উইদিন দ্য ইউটেরাস and involving the uterine different layers, there are the specific symptoms. This may be a mild one, this may be a severe one. Mild rise of temperature and pulse rate, অল্প হলে পরে তোমাকে এইটা কিন্তু, এইগুলো কিন্তু ক্লিনিক্যালিও তোমরা যখন পিপিএমে কেস পাবে তখন কিন্তু এগুলো দেখতে হবে। দিস ইম্পর্টেন্স, পালস রেট তোমাকে দেখতে হবে, টেম্পারেচার দেখতে হবে। যদি পেশেন্ট কোনো কমপ্লেন করে যে আমার একটা ফিভারিশ লাগছে, ম্যালেজ লাগছে, ইউ শুড মেজার দ্য টেম্পারেচার and pulse rate should be, because there may be tachycardia, slight rise of temperature. Offensive and copious lochial discharge, লোকিয়া সম্বন্ধে যখন বলেছিলাম তখন বলেছিলাম চারটে জিনিস দেখতে হয় লোকিয়াতে। কী কী দেখতে হয়? কালার, ওডার, ডিউরেশন অ্যান্ড অ্যামাউন্ট। এগুলো দেখলে পরে, এই চারটে জিনিসের হেডিংয়ের উপর রাখলে পরে ইউ ক্যান differentiate whether it is a normal lochia or it is associated with any infection or not. Subinvoluted and tender uterus, it is very important. With examination we will found that if the uterus, suppose it should be not more than 12 weeks or 14 week size, but it remains in the 16 week size, and it is a tender uterus, and it is slightly feeling soft, boggy feelings. It is not a very contracted uterus, it is slight boggy feelings that may be tender. Patient may suffer from the tenderness, pain in the uterus. সেখানে তখন তোমাকে ভাবতে হবে it may be a local infection may be there with that of the associated generalized symptoms like that of the rise of temperature or thing. But if it is a severe acute onset with high grade of temperature, patient suffers from very high rise of temperature, sudden development of temperature, pain with chill and rigors, rapid pulse rate and scanty and odorless lochia. এটা একটা ডায়াসি, কেন ইয়ে কারণে যে local discharge may sometimes retained within the uterus and it causes the spreading of the infection to the uterine wall and the parametrium. So in the external examination you may not find the copious uterine discharge or very bad odor copious discharge. It may be a slight discharge, but if the symptoms is other symptoms, that is a very tender rise of temperature, so you may suspect that it may be a severe type of intrauterine infection. Spreading infection কী কী হতে পারে যেটা বলেছি আগে। প্যারামেট্রাইটিস হতে পারে, প্যারামেট্রিয়াম, ইউ নো what we mean by parametrium, তাই তো জানো তো? এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম, প্যারামেট্রিয়াম, এগুলো মনে রাখবে। পেলভিক পেরিটোনাইটিস, জেনারেল পেরিটোনাইটিস, থ্রম্বোফ্লেবাইটিস অ্যান্ড সেপ্টিসিমিয়া। ইনভেস্টিগেশন কী কী করবে? হিস্ট্রি তো নিলেই, ক্লিনিক্যাল এক্সামিনেশন যেটা বললাম সেরকম করবে। হাই ভ্যাজানাল এন্ডোমেট্রিয়াল সোয়াব, এন্ডোসার্ভাইকাল সোয়াব যেটা বললাম, সোয়াবটা পাঠানো হয় ইনফেকশন কালচার সেন্সিটিভিটি করার জন্য। ব্লাড এক্সামিনেশন করবে, সিআরপি টিআরপি যেগুলো আছে ইনফেকশনে, যেগুলো বাড়ে, টোটাল কাউন্ট বাড়ে, আদার থিংস, অ্যানিমিয়া আছে নাকি না দেখতে হবে। পেলভিক আলট্রাসাউন্ড করা হয় অনেক সময়, সিটি স্ক্যান, এমআরআই, দিস আর রেয়ার। আলট্রাসাউন্ড অনেক সময় করা হতে পারে। আলট্রাসাউন্ড why we do the ultrasonography examination? Yes, any retained. Sometimes in the after cesarean section we forgot to remove the mobs and other things. Count is very important. এরপরে তোমরা তো ওটিতে ঢুকবে, তোমরা বারে বারে আলটিমেটলি সার্জন হবে। আসলে এটা সম্বন্ধে একটা ছোট্ট কথা বলি, যে আমি যখন প্রথম ইন্টার্ন হয়ে ঢুকেছিলাম তখন একটা ছোট গজ পাওয়া যাচ্ছিল না বলে হইচই হচ্ছিল ওটিতে, আর আমাদের সেরকম নলেজ ছিল না।
যে এই গজ পাওয়া যাচ্ছে না, হইচই। আমার মাথায় এটা ঢুকছিল না যে এত একটা ছোট্ট একটা গজ নিয়ে কেন এত হইচই হচ্ছে, ওটা রিপ্লেস করে দিল। ওটা এমন কি একটা দামি জিনিস, আসলে ওটা যে কোনখানে দামি সেটা রিয়েলাইজ করার মতো তখনও আমার মানে কোঅর্ডিনেশনটা আসেনি। পরে সেটা বুঝেছি, ইফ ইউ মিস one mob in the abdomen. Sometimes we got, when we are senior, we got referred case and we remove the mob. চোখে ধুলো দিয়ে আর কি, ওটিতে অনেক রকম লোক থাকে, তো ডাক্তারকে বাঁচানোর জন্য এই মবটায়, এই দেখ তো ওখানে কী হচ্ছে, ওখানে সিস্টার দেখুন তো ওখানে কী হচ্ছে বলে মবটাকে নিয়ে গ্লাসের মধ্যে নিয়ে গ্লাসের ভেতরে ঢুকিয়ে ফেলে দেওয়া। কারণ সেই যদি ওই মব অনুযায়ী আমাকে করতে হয় তাহলে সে তো বিশাল কম্পেনসেশনে পড়ে যাবে সেই ডাক্তার। যাই হোক, দ্যাট ইজ দ্য ডিফারেন্ট থিং। প্রোফাইল্যাক্সিস কী করবে? অ্যান্টিনেটাল যেগুলো কারণগুলো দেখা হলো সেই কারণগুলো যাতে না হয়, রিপিটেড ভ্যাজাইনাল লেগে বা অ্যান্টিনেটাল পিরিয়ড থেকে তার অ্যানিমিয়া কারেকশন করতে হবে, ইনফেকশন কারেকশন করতে হবে। টুথ ইনফেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। টুথ ইনফেকশন যাতে না থাকে, কোনো সোর্স অফ ইনফেকশন না থাকে, এনি আদার টাইপ অফ ইনফেকশন যেমন টিউবারকুলোসিস বা কিছু, এগুলো অ্যান্টিনেটাল পিরিয়ডে করতে হবে। ইমপ্রুভমেন্ট অফ দ্য নিউট্রিশন, ইরেডিকেশন করতে হবে। ইন্টারনেটাল ফুল সার্জিক্যাল সেপসিস ডিউরিং লেবার, এইটা কিন্তু এই সেপসিসটা খুব ইম্পর্টেন্ট, মানে ইয়েটা মানে আমরা এটা খুব ইয়েভাবে নেই না খুব সিরিয়াসলি, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস অফ এভরি সার্জন। এই যে মাস্ক পরা, পরা, চুলের ক্যাপ পরা, হাতে ভালো করে হ্যান্ড ওয়াশ করা, হ্যান্ড ওয়াশের ইয়েগুলো এসছে আজকাল, আমাদের সময় তো ছিল না। স্টেপস অফ হ্যান্ড ওয়াশ পরীক্ষায় দিয়ে আসে কিন্তু, স্টেপস অফ হ্যান্ড ওয়াশ। গ্লাভস কীভাবে পরতে হয়, কোন গ্লাভসটা আগে পড়ে, রাইট অর লেফট? এনিওয়ান? নিয়ম আছে কিন্তু, বাড়িতে গিয়ে দেখে নেবে কীরমভাবে পড়ে, ইন্টার্ন হবে যখন দেখিয়ে দেবো। এই যে কাপটা যেটা থাকে এটা দেখবে একটা এরকম ভাঁজ করা থাকে, তাই না, ওপরটা। সো ইট ইজ দ্য এক্সটেরিয়ার পার্ট, ইট ইজ দ্য ইন্টেরিয়ার পার্ট। যখন তুমি লেফট গ্লাসটার সাথে আগে পড়ে, লেফট গ্লাসটা তুমি এই জায়গাটা ধরবে, মানে কাপটার ভেতরে হাত দেবে না, এই জায়গাটা দেবে। এই জায়গাটা হাত দেওয়ার পরে তারপরে এই গ্লাসটা পড়বে, পরে তারপরে যখন গ্লাসের পার্টটা স্টেরাইল, সেটা দিয়ে তুমি ভেতরে হাতটা দিয়ে ওটাকে আনফোল্ড করবে। নিয়ম আছে কিছু, আমরা সবসময় মানি না, আমরাই মানি না, তোমরা মানবে, কিন্তু তোমাকে তো জানতে হবে, বিকজ আস্তে আস্তে তো এই জিনিসগুলো আমাদের অ্যাডপ্ট করা উচিত। আমরা মানি না একদম তা নয়, অন্তত জানি। ইন্টারনেটাল প্রোফাইল্যাক্টিক অ্যান্টিবায়োটিক, সেফুরক্সিম, এগুলো দেওয়া হয় সাধারণত, একটা ডোজ দেওয়া হয়। পরে এই নানা রকম অ্যান্টিবায়োটিক লোকে ব্যবহার করে, একটা স্ট্যান্ডার্ড দেওয়া হয়েছে, এখানে লেখা হয়েছে। পোস্টনাটাল পিরিয়ডে অ্যাসেপ্টিভ প্রিকশনস অ্যাটলিস্ট ফর 1 week ফলোইং ডেলিভারি, স্পেশালি আফটার সিজারিয়ান সেকশন। সিজারিয়ান সেকশনের উন্ড ইনফেকশনের চান্সটা বেশি থাকে, এবং তাছাড়া কোনো যদি অপারেটিভ ভ্যাজাইনাল ডেলিভারি হয়ে থাকে, এপিসোটমি উন্ড হয়ে থাকে, সেই উন্ড কেয়ার আগের দিন বলেছি, উন্ড কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট, কীভাবে সোয়াব করতে হয়, এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে যখন লং কেসে আসবে। স্টেরিলাইজ স্যানিটারি প্যাড দিতে হবে, ইনফেক্টেড বেবিস অ্যান্ড মাদার শুড বি আইসোলেটেড রুম, খাবার মধ্যে রাখা চলবে না, একটা আইসোলেটেড জায়গায় রাখতে হবে। অন্য ইনফেকশান থাকতে পারে, আমাদের এখানে তো সেরকম পেশেন্ট হয় না, ধরো আরজি করে আমাদের একটা আইসোলেটেড ওয়ার্ড থাকতো, সেখানে আমরা মানে পেশেন্ট সাফারিং ফ্রম আদার ইনফেকশান, যেমন ধরো HIV ইনফেকশান থাকতে পারে, হেপাটাইটিস ইনফেকশান থাকতে পারে, তাদেরকে আমরা আইসোলেট করতাম, তাদের থেকে পিপিআর সেপসিস ডিটেক্ট করলে তাকে আইসোলেট করতে হতো। আইসোলেটেড 2-4টে ঘর পাশাপাশি থাকতো, জেনারেল ওয়ার্ডের থেকে তাকে সেপারেট করতে হয়। ট্রিটমেন্ট, জেনারেলাইজ কেয়ার, আইসোলেশন অফ দ্য পেশেন্ট, অ্যাডিকুয়েট ফ্লুইড অ্যান্ড ক্যালোরিজ, অ্যানিমিয়া ইজ টু বি কারেক্টেড, প্রগ্রেস অফ চার্টে। এটা কি ডিপেন্ড করে ট্রিটমেন্টটা কীরকম আছে, মাইল্ড না মডারেট আর সিভিয়ার। মাইল্ড হলে পরে তুমি আউট পেশেন্টেও করতে পারো ট্রিটমেন্ট, but if you need to admit the patient for 1 or 2 days, after that অ্যান্টিবায়োটিক দিয়ে ছেড়ে দিতে পারো। অ্যান্টিবায়োটিক সাধারণত কী দেওয়া হয়, এগুলো কতগুলো দেওয়া আছে, জেন্টামাইসিন অ্যান্ড গ্রাম নেগেটিভ, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, এইসব গ্রুপগুলো, গ্রাম পজিটিভ, অ্যাম্পিসিলিন, এগুলো দেওয়া হয়, তাই তো। অ্যানারোবিক ড্রাগস কী কী আছে অ্যাভেলেবেল, এখানে আছে দেওয়া, হ্যাঁ, আর ক্লিনামাইসিন, ভেরি গুড। ভেট্রোনিজোল আর ক্লিনামাইসিন, এই দুটোই সাধারণত দিস টু আর অ্যাভেলেবেল। কাজে তোমাকে একটা কম্বিনেশন করে তুমি যতক্ষণ পর্যন্ত জানতে না পারছো হোয়াট ইজ দ্য what types of infection is there,
আর সেন্সিটিভিটি টেস্ট যতক্ষণ না আসছে তোমাকে একটা কভারেজ এইভাবে কম্বিনেশন করে দেওয়া হয়। তোমাকে হয়তো পরীক্ষা দিতে পারে, কী দেবে বলবে, তুমি যদি ড্রাগের নামও নাও বলো, অ্যানারোবিক একটা ইনফেকশন, গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভ, এবং একটা এইভাবে কভারেজ করবো। সার্জিক্যাল ট্রিটমেন্ট, স্কোপ অফ সার্জিক্যাল ট্রিটমেন্ট ইজ ভেরি লিমিটেড ইনফেকশন, বাট there are scope. If the episiotomy wound is infected, you have to cut open the infection into drain. যে কোনো ইনফেকশন যে কোনো মানে রিটেন যদি থেকে যায়, সেটাকে সবসময় প্রিন্সিপালটা কি, ইউ হ্যাভ টু ড্রেন দ্য ইনফেকশন, তাই না? পাঁচটাকে নিয়ে ইনফেক্ট করে দেবে। একটা ফোড়া হয়েছে এমনি ছোট্ট বাড়িতে, কারো কিছু হয়েছে, তখন বাড়িতে দেখবি ছোটোবেলায় মায়েরা বা ইয়েরা সেফটিপিনটা আগুনে পড়ে, মানে কি ওটা স্টেরিলাইজ হলো, স্টেরিলাইজ হয়ে ওইটাকে বয়েলটাকে বা ইয়েটাকে ফুটো করে দিল, ফুটো করে দিয়ে পাঁচটাকে বের করে দিল। কারণ কি, পাঁচটা যখন থাকছে, ইট ইজ দ্য সোর্স অফ ইনফেকশন। সোর্স অফ ইনফেকশনটা তুমি যতক্ষণ রেখে দিয়েছো শরীরে, ততক্ষণ পর্যন্ত সে স্প্রেড করতে থাকবে। ইফ ইউ ড্রেন দ্য সোর্স অফ ইনফেকশন, যতটা সোর্স অফ ইনফেকশনকে স্প্রেড করে দেবে সেটাকে। সার্জিক্যাল কী কী করা হয়, স্টিচেস অফ দ্য পেরিনিয়াল উন্ড মে হ্যাভ টু বি রিমুভড, যেটা বললাম, পেইন রিলিভড হবে, তাতে ইনফেকশন ড্রেনেজ অফ দ্য পাস হয়ে যাবে, উন্ডসটাকে ক্লিন করে দিতে হবে, সিজ বাদ দিতে হবে, এবং আদার অ্যান্টিবায়োটিক ড্রেসিং করতে হবে। অ্যান্ড ইট শুড বি রিসুচার্ড ইফ নেসেসারি। ইট শুড নট বি রিসুচার্ড ইমিডিয়েটলি, ইট শুড বি রিসুচার্ড আফটার few weeks after the proper control of the infection. Otherwise, again there will be infection and there is chance of retained uterine product যদি থাকে, যেটা একটা কজ বলা হয়েছে, তাহলে তোমাকে একটা মানে ডাইলেটেশন ইভ্যাকুয়েশন বা ইভ্যাকুয়েট অফ দ্য ইউটেরাস, যেটা ইউটেরাসের ভেতরে যে প্রোডাক্ট আছে, এটা ইউএসজি করে তুমি পেতে পারো। তুমি যেমন বললে যে মপ পাও, অনেক সময় রিটেন প্রোডাক্টটাও পাওয়া যায় ইউএসজিতে, তখন তোমাকে রিমুভ করতে হবে। সাধারণত সিজারিয়ান সেকশনে হয় না, বিকজ ইট ইজ ডান ইন এ ডাইরেক্ট ডিভিশন। অনেক সময় নর্মাল লেবারেও ক্ষেত্রে হয় না, উই অবজার্ভ দ্য প্লাসেন্টা, একটু কমপ্লিকেশন আছে, ধরো বাইপার্টেড ইয়ে আছে বা সাকসেন্চুরেট প্লাসেন্টাল লোব রয়েছে, সেই লোবটা রয়ে গেছে, কিছু যদি থাকে তখন সেটাকে ডিএ করে বের করতে হয়। দিস ইজ দ্য সার্জিক্যাল প্রসিডিওর্স। ওয়ান থিং ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট ইউ শুড ডান এনি অপারেটিভ প্রসিডিওর্স আফটার প্রপার অ্যান্টিবায়োটিক কভারেজ, বিকজ আদারওয়াইজ দ্য ইফ একটা লেয়ার অফ মানে তার একটা ডিফেন্স লেয়ার তৈরি হয়। ইফ ইউ গো ফর দ্য ডিএনএ অপারেশন অ্যান্ড রিমুভাল অফ দ্য প্রোডাক্ট, দ্য ডিফেন্স লেয়ার ইজ মানে নষ্ট হয়ে যায়, তার ফলে দেয়ার ইজ এ চান্স অফ স্প্রেডিং অফ ইনফেকশন। সো ইউ গো ফর দ্য অ্যান্টিবায়োটিক কভারেজ অ্যাটলিস্ট ফর 24 আওয়ার্স। 24 আওয়ার্স কভার করে, অ্যান্টিবায়োটিক কভারেজ ফর 24 আওয়ার্স করে তারপরে তুমি দেবে। আর সেপসিক থ্রম্বোফ্লেবাইটিস, এটা আমাদের ক্ষেত্রে খুব একটা ইম্পর্টেন্ট নয়, এটা থ্রম্বোসিসকে ইয়ে করার জন্য হেপারিন ব্যবহার করা হয়, সবাই জানে। পেলভিক অ্যাবসেস, কল্পোটমি আন্ডার আল্ট্রাসাউন্ড গাইডেন্স। পেলভিক অ্যাবসেস, অনেক সময় পেলভিসে গিয়ে অ্যাবসেস হয়। হোয়াট ইজ দ্য মোস্ট ডিপেন্ডেন্ট পার্ট অফ দ্য পেলভিস ইন দ্য ফিমেল পেলভিস? pouch of Douglas. So any collection in the pelvis, it may come down to the pouch of Douglas, and during the PV examination you will find a boggy swelling in the posterior fornix. It is the fornix, na? There are 4 fornix, anterior fornix, posterior fornix, 2 lateral fornix. In the posterior fornix you will feel a boggy swelling. So you have to drain the কী করে করা হয়? পস্টিয়ার কল্পোটমি, অর্থাৎ কিনা পস্টিয়ার দিয়ে ওটাকে ওপেন করে আমরা সাধারণত এটাকে যেরকম বা অ্যাবসেস ড্রেন করে সেটা করা হয়। তোমাদের একটা ইনস্ট্রুমেন্ট দেওয়া হয়, অ্যালিস ফরসেপ, তাই তো? অ্যালিস ফরসেপ অ্যালিস ফরসেপ দেখেছো সবাই, পরীক্ষা দেওয়া হবে। অ্যালিস ফরসেপ সার্ভিক্সকে হোল্ড করার জন্য ধরা হয়, তো হুইচ লিপকে ধরা হয়? অ্যান্টিরিয়ার লিপ, তাই তো? মোস্ট অফ দ্য কেসেস you hold the anterior lip of the cervix to do the dilatation, evacuation and other type of operations, any type of operations. Sometimes যারা ভালো বলবে তাদের সময় জিজ্ঞেস করে এমন একটা কন্ডিশন বলো where the cervix is held in the posterior lip by the Ellis forceps. This is the operation where the posterior lip of the cervix is held by the Ellis. মনে থাকবে? হ্যাঁ, এটা কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, যারা একটু ভালো বলতে পারবে তাদের ক্ষেত্রে সেটা বলা হয়। তারপরে এখানে এপিসোডমি উন্ড, যেটা আগে বলেছি, স্কাবিং অফ দ্য উন্ড, উন্ডে ট্রিটমেন্ট করা হয়। ল্যাপারোটমি স্কোপ ইজ ভেরি লিটল, হ্যাজ গট লিমিটেড ইন্ডিকেশন। আইভি ফ্লুইডস, অ্যান্টিবায়োটিক সমস্ত কিছু দিয়ে যদি একটা পেরিটোনাইটিস থাকে, এবং স্পেশালি দ্যাট অফ দ্য কনফাইন্ড যদি করে নিতে পারি, যেটা কিনা
it is not responding with the antibiotic, we have to drain the abdominal cavity, then we go for the laparotomy. We done several times the laparotomy. Laparotomy কী হয় সাধারণত ওটাকে ড্রেনেজ করে আমরা বের করে দিই. ভেরি রেয়ার কন্ডিশন ইজ দ্য ইউটেরাস টোটালি is infected and the patient completed her family, and in a very dreaded condition we sometimes do the hysterectomy operation. এই যে hysterectomy যেটা বলা হয়েছে, it is very rarely done because sacrificing of the uterus, we usually avoid the sacrificing the uterus. Necrotizing fasciitis, it is a very dangerous condition. তোমরা জীবনে কয়টা দেখবে জানি না, আমি জীবনে 2-3টের বেশি দেখিনি নেক্রোটাইজিং ফ্যাসাইটিস, এবং তার মধ্যে 2-3টের মধ্যে 2টো পেশেন্টই মারা গেছে. ইউ ক্যানট কন্ট্রোল দ্য ইনফেকশন, ইট ইজ এ ফ্যাসাল ইনফেকশন, ফ্যাটি লেয়ার ফ্যাসাল ইনফেকশন, একটা স্প্রেডিং ইনফেকশন হয়, উন্ড ডেপ্লিটমেন্ট করবে আবার স্প্রেড করতে থাকে. দিস ইজ ভেরি জেনারেলাইজ একটা কন্ডিশন হয়, ইউজ অফ এফেক্টিভ অ্যান্টিবায়োটিক দেওয়া হয়. ইট ইজ এ ভেরি ডেঞ্জারাস কন্ডিশন. ব্যাকটেরিয়ামিক or septic shock, you have to read it separately. It is mostly the postgraduate subject. Septic shock, কিভাবে shock হয়, how the shock can be managed. It is a neurological shock. তো শকটাই যখন পড়বে তখন একে করা হয়. ফ্লুইড অ্যান্ড ইলেকট্রনিক দিতে হবে, রেসপিরেটরি সাপোর্ট দিতে হবে, ক্রিটিক্যাল কেয়ার সাপোর্ট দিতে হবে সোজা কথা. ইফ দেয়ার ইজ এ সেপটিক শক, মাল্টি অর্গান ফেলিওরের দিকে চলে যায়, পেশেন্ট মে গো টু দ্য মাল্টি অর্গান. সাব ইনভলিউশন, হোয়াট ইজ সাব ইনভলিউশন? When the involution is impaired or retarded, it is called the subinvolution. যেটা তোমরা আগের দিনই আমি বলেছি যে সাবইনভলিউশন বলে একটা কথা আছে, যেটা ধরো 12 উইক্স হওয়ার কথা ছিল তখন 16 উইক্স হয়ে আছে. ইউটেরাসটাকেই আমরা বেশি ধরি, সেই জন্য ইউটেরাসের সাবইনভলিউশনটাকে ধরা হয়. দ্যাট ইজ দ্য মোস্ট কমন অর্গান. সাবইনভলিউশনের একটা উল্টো কথা আছে, এটা খুব একটা ইউজ হয় না, তবুও অনেক সময় বলা হয়. কী বলা হয়? সুপার ইনভলিউশন বলা হয়. এটা সাধারণত খুব একটা ব্যবহার করে না, কেউ কেউ ব্যবহার করে. কী কজে হতে পারে? ইউটেরাস যদি বড় হয়, ডেলিভারির পরেই বড় আছে, তুমি তো 22-24 উইক্স আগে একটা ইউটেরাস গ্র্যান্ড মাল্টিপ্যারা আছে, টুইন প্রেগনেন্সি আছে, মাল্টিপল প্রেগনেন্সি আছে, পলিহাইড্রামনিয়াস আছে, ইউটেরাস বড় ছিল, একটা ফাইব্রয়েড আছে, এই সমস্ত জিনিস থাকার জন্য ইউটেরাসটা এমনিতেই বড় ছিল. তারপরে কী হবে? ইনভলিউশনটা থেকে মনে হবে যে ডিলেড হচ্ছে বা কম হচ্ছে, বা ইনভলিউশনে হয়তো আফটার ডেলিভারি তার সাইজটা 26 উইক্স হয়ে রয়েছে. সেই জন্য যে গ্র্যান্ড মাল্টিপ্যারা, ওভার ডিসেন্ডেড ইউটেরাস, ম্যাটার্নাল ইল হেলথ, সিজারিয়ান সেকশনে হয়, ডিলেড ইনভলিউশন হয় বা সাব ইনভলিউশন হয়, প্রোলাপস অফ দ্য ইউটেরাস. রেট্রোভার্সন হলে পরে সাব ইনভলিউশন হয় ইউটেরাইন ফাইব্রয়েড. ইউটেরাইন ফাইব্রয়েড থাকলে তো বুঝতেই পারছো ইউটেরাসটা অনেকটা বড় হয়. অ্যাগ্রাভেটিং ফ্যাক্টর, রিটেন প্রোডাক্টস অফ কনসেপশন, ইউটেরাইন সেপসিস. সাব ইনভলিউশন দিয়ে বেশি কিছু জিজ্ঞেস করে না. সিমটমস মেবি অ্যাসিমটোমেটিক. Abnormal local discharge, excessive or prolonged, irregular times of excessive uterine bleeding, irregular cramps like pain, that is retained beats. Retained beats is থাকলে সাধারণত সাবইনভলিউশন হয়. Subinvolution is one of the symptoms of a puerperal sepsis. In fact, it may occurs normally, যে নর্মাল কজগুলো বললাম, মাল্টিপল প্রেগনেন্সি বা ওগুলো. তাছাড়া অ্যাবনর্মালি যদি হয়, ইট ইজ এ সেগমেন্ট অফ সিমটমস of puerperal sepsis. সায়েন্সগুলো দেওয়া রয়েছে. ফান্ডাল হাইটটা বাড়বে, ব্লাডার এবং রেকটামটাকে ডিসপ্লেস করবে, অ্যান্ড ইউটেরাস ওই যেটা আগে বলেছিলাম বগি একটা ফিলিং হবে, একটা টেন্ডার হতে পারে, এটা আগেই বলা হয়েছে. ম্যানেজমেন্ট কী করবে? অ্যান্টিবায়োটিক, এক্সপ্লোরেশন অফ দ্য ইউটেরাস, যদি রিটেন থাকে, সেপসিসও যেরকমভাবে করা হয় সেরকমভাবে করা হবে. একই কথাই বারে বারে বলা হচ্ছে. প্রেশারি এইসবগুলো একটা দেখা হয় না. মেথারজিন তো ইউরিনারি কমপ্লিকেশনের মধ্যে একটু শর্টে বলে রাখি কী কী হতে পারে. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হতে পারে, রিটেনশন হতে পারে, আর ইনকন্টিনেন্স হতে পারে. মেনলি এই তিনটে জিনিস হয়. ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আমাদের আফটার ডেলিভারি খুব কমন কেন? অ্যাট দ্য টাইম অফ প্রেগনেন্সি তার একটা চান্স অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের চান্সটা বাড়ে. কেন বাড়ে? বিকজ অফ দ্য স্ট্যাসিস. হ্যাঁ, এটা কারণ কি স্ট্যাটিসটা কেন হয়? এনি স্মুথ মাসেল অফ দ্য বডি ইজ রিল্যাক্সড ফর হুইচ হরমোন? প্রজেস্টেরন এফেক্টের জন্য কনস্টিপেশন হয়, ইউরিনারি স্ট্যাসিস হয়, এইসব জিনিসগুলো সবগুলো এগুলো কিন্তু নর্মালি এগুলো হতে পারে. সেই জন্য ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন ডিউরিং অ্যান্টিনেটাল পিরিয়ডও একটা কমন কমপ্লিকেশন এবং একটা খুব অ্যালার্মিং কমপ্লিকেশন. এই সময় হলে পরে সাধারণত অনেক ড্রাগ দেওয়া যায় না, অনেক অ্যান্টিবায়োটিক দেওয়া যায় না, বিশেষ করে অ্যান্টিনেটাল পিরিয়ডে. পোস্টমর্টম পিরিয়ডে এটা অনেক সময় কন্টিনিউ করে.
আবার অনেক সময় আফটার ডেলিভারিও এটা নতুন করে হয়, চান্স অফ ইনফেকশন হলো, ব্রুইজ হলো লোকালি, সেই জন্য হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন মোস্ট কমন কজ অফ পিউপেরিয়াল পাইরেক্সিয়া। ইট ইজ নট মোস্ট কমন কজ, এটা ভুল লেখা আছে। মোস্ট কমন কজ অফ পিউপেরিয়াল পাইরেক্সিয়া ইজ দ্য পিউপেরিয়াল সেপসিস। ইট ইজ ওয়ান অফ দ্য কমন কজ, এটা কিন্তু মোস্ট কমন হবে না। ইনসিডেন্স হচ্ছে 1 to 5%, মেবি বিকজ অফ consequences of recurrence of previous cystitis or pelvitis, যেটা বললাম আগে। আর ফার্স্ট টাইম বিকজ অফ ফ্রিকুয়েন্ট ক্যাথিটারাইজেশন ক্রাইসিস অফ ইউরিন, যেগুলো কারণ ক্যাথিটার করা হচ্ছে বারে বারে ক্যাথিটার, ইউ নো দ্য রিপিটেড ক্যাথিটারাইজেশন মে কজ দ্য ইনক্রিজ অফ রাইজ অফ ইনক্রিজ চান্স অফ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। রিটেনশন অফ ইউরিন, ওয়াই রিটেনশন ইজ নর্মালি একটা রিটেনশন হতে পারে যে ইউরিনারি ট্র্যাক্টে একটু কাটতে পারে না, একটা লোকাল ব্রুইজ থাকতে পারে, মানে ইট ইজ নট ভেরি অ্যাকাস্টম কন্ডিশন, একটা হসপিটালের মধ্যে ওয়ার্ডের মধ্যে রয়েছে, প্রাইভেসি পাচ্ছে না, সেটার কারণে হতে পারে। নানা রকম এইসব কারণগুলো সাধারণত ব্রুইজ হতে পারে, ইডিমা অফ দ্য ব্লাডার নেক হতে পারে, রিফ্লেক্স ফ্রম দ্য পেরিনিয়াল ইঞ্জুরি হতে পারে, আর অ্যানাকাস্টম পজিশন হতে পারে, এইসবগুলো যে কারণে হতে পারে। কী করবে তুমি ওটার জন্য, কী করবে ওটা বলালেই করবে, কিছুই করবে না। ওই আগের দিন বলেছি কিছু কিছু নর্মাল আছে, জল খুলে দাও, কল খুলে দাও, একটু গরম শেক ঠান্ডা শেক করার দরকার, আর বারে বারে তাকে অ্যাসুরেন্স করা, একটা প্রাইভেসি দেওয়া, এগুলো করলে যদি না হয় দ্য লাস্ট স্টেপ হচ্ছে ইউ হ্যাভ টু গো ফর দ্য ক্যাথিটারাইজেশন। ক্যাথিটারাইজেশন কীভাবে করতে হয় সেটা কিন্তু তোমাদের ইয়েতে দেখানো হয়েছে, দেখানো হবে, পরীক্ষা দেওয়া হবে অ্যাজ এ অসপি, তাই তো। ইনকন্টিনেন্স অফ ইউরিন নট এ কমন সিমটমস ফলোইং বার্থ। স্ট্রেস ইনকন্টিনেন্স, এটা কী হয়ে যায়, লেট পিরিয়ামে হতে পারে, ওভারফ্লো ইনকন্টিনেন্স, ট্রু ইনকন্টিনেন্স। আচ্ছা, এখানে না শর্টে আমি লিখেছি এই তিনটে জিনিস কি, হোয়াট ইজ স্ট্রেস ইনকন্টিনেন্স। ইনকন্টিনেন্সের সম্বন্ধে তোমাদের একটু প্রাইমারি আইডিয়া দিয়ে দেওয়া ভালো। হোয়াট ইজ স্ট্রেস ইনকন্টিনেন্স? স্ট্রেস ইনকন্টিনেন্স, দ্যাট ইজ দ্য ইনকন্টিনেন্স অফ ইউরিন ডিউরিং স্ট্রেস। কাশলো অথবা হাঁচলো, তখন বেরিয়ে গেল ইউরিন, তাই তো। ইট ইজ রিলেটেড, নামেই কিন্তু বোঝা যাবে, ইট ইজ ডিউ টু স্ট্রেস। এটা সাধারণত পিঁপড়ার পরের দিকে হয়, ইউটেরাইন মাসেলটা রিল্যাক্স হয়ে গেলে পরে অনেক সময় এটা আস্তে আস্তে রিকভারি করে যায়। ওভারফ্লো ইনকন্টিনেন্স, ব্লাডার ফুল হয়ে গেছে, তার মানে তোমার আর্জ অফ ইউরিনেশন তার আসেনি, এবং তার ফলে ওভারফ্লো ইনকন্টিনেন্স হয়ে যাচ্ছে, তার মানে ব্লাডার ফুল হচ্ছে তারপর পড়ে যাচ্ছে। আর ট্রু ইনকন্টিনেন্স, হোয়াট ইজ ট্রু ইনকন্টিনেন্স বলা উচিত ফাইনাল ইয়ার। ট্রু ইনকন্টিনেন্স মানে ব্লাডার এবং ভ্যাজানের মধ্যে কোনো কমিউনিকেশন হয়ে গেছে, তার মানে এটা একটা মানে ধরো এটা কি ভিসাইকো ভ্যাজানাল ফিস্টুলা, যেটা কোনো কারণে ফিস্টুলা হয়েছে, কনস্ট্রাক্টেড লেবার হয়েছে, তুমি ফরসেপ দিয়েছো, ইঞ্জুরি করেছো, ঠিক আছে, কোনো ইনস্ট্রুমেন্টাল ডেলিভারি করেছো, ডাইরেক্ট ইঞ্জুরি হয়ে গেছে। সাধারণত এগুলো তোমাদের বিএফ যেটা যখন পড়ানো হবে তখন বলা হবে, বিএফ একটা গাইনি সাবজেক্ট যদিও, it is one of the common obstetric causes in our country because of obstructed labor. Still now there is a high rates of obstructed labor. Obstructed labor কি হয়, ওই জায়গাটা একটা, যেখানে যে জায়গাটা অবস্ট্রাকশন অফ ফিটাল হেড আর পিভিসের মধ্যে, সেই জায়গাটায় টিস্যুটা নেক্রোসিস হয়ে যায়। দিস টাইপ অফ ইনকন্টিনেন্স ইউজুয়ালি, ট্রু ইনকন্টিনেন্স ইউজুয়ালি অ্যাপিয়ার্স আফটার ফিউ ডেজ, যখন ওই নেক্রোটিক টিস্যুটা স্লাফ আউট করে যায় তারপরে হয়। আর ইমিডিয়েট হয় যদি কোনো ইঞ্জুরি করে দাও তুমি ডিউরিং দ্য ডেলিভারি, ফার্স্ট ডেলিভারি অর এনি পেরিনিয়াল পারফোরেটর বা কিছু তুমি ডাইরেক্ট ইঞ্জুরি করে দিয়েছো, দ্যাট উইল বি ইমিডিয়েট। তাহলে তিনটে ইনকন্টিনেন্সের তফাৎটা একটু একটু জানা থাকা ভালো। হয়তো ইনকন্টিনেন্স বলতে পারে, কত রকম ইনকন্টিনেন্স হতে পারে, হোয়াট ইজ স্ট্রেস, হোয়াট ইজ ট্রু, হোয়াট ইজ ওভারফ্লো, এই কটা জিনিস একটুখানি জানলে ভালো হয়। সাপ্রেশন অফ দ্য ইউরিন, ইট ইজ এ ভেরি রেয়ার কন্ডিশন, বাট ইট ইজ এ ভেরি আনহার্ড কন্ডিশন। তোমরা শুনেছো বোধ হয় যে একটা সেই কী বলে ওর নাম, চুচুড়াতে 6টা-5টা পেশেন্টের ইউরিনারি গিয়ে ডাক্তাররা সব সাসপেন্ড হয়ে গেল, ইউরিনারি সাসপেন্ড, অ্যানুরিয়া হয়ে যায়, আফটার সিজারেশন অ্যানুরিয়া। আমার আরজি করে আমি যখন ছিলাম, আমার আন্ডারে 2টো পেশেন্টের ওরা রেফার করলো, 2টোর মধ্যে একটা বাঁচলো, আর ডায়ালিসিস করে কোনো রকমে আরেকটা পেশেন্ট মারা গেল। অ্যানুরিয়ার অনেক রকম কজ হতে পারে, সাপ্রেশন অফ ইউরিন, একটা শক সেজে গেলে পরে ইউরিনারি মানে রেনাল ফাংশন কম্প্রোমাইজড হয়ে গেলে হতে পারে, আরও অনেক কারণে হতে পারে। সো সাপ্রেশন অফ ইউরিন আর অ্যানুরিয়া, এই অ্যানুরিয়া আর রিটেনশন, এটাও কিন্তু একটুখানি বোঝার ব্যাপার আছে, কোনটা ক্যাথিটার করলে ইউরিন আসবে সেটা হয়।
ব্রেস্ট কী হতে পারে? ব্রেস্ট এনগজমেন্ট হতে পারে, ক্র্যাক ইনভার্টেড নিপিল হতে পারে, ম্যাস্টাইটিস অ্যান্ড ব্রেস্ট অ্যাবসেস হতে পারে, ল্যাকটেশনাল ফেলিওর হতে পারে। প্রথম যেটা, ইট ইজ মোস্ট কমন, ব্রেস্ট এনগজমেন্ট। এটা কেন হয় না, ব্রেস্ট ফিডিং যতক্ষণ না এস্টাবলিশ হচ্ছে ততক্ষণ পর্যন্ত কালেকশন অফ দ্য মিল্ক হয়ে যেতে পারে, ল্যাকটেল গ্ল্যান্ডগুলো তখনও সিক্রেশন তৈরি হয় না, কোলোস্টাম সিক্রেশনটাকে তখন থেকে যায়। কজেস, ইট ইজ ডিউ টু দ্য ভেনাস অ্যান্ড লিম্ফ্যাটিক engorgement usually manifested on 3rd and 4th postpartum days. ফিলিং অফ হেভিনেস, এগুলো কিন্তু একটু একটু করে জানতে হবে। বেশি ডিটেল পড়ার খুব যে দরকার আছে আমি বলবো না, তবে এগুলো সাধারণত থিওরি কোশ্চেন খুবই কম আসে, দিয়ে দিতে পারে শর্ট নোট, কিন্তু তোমাদের পিপিআরএম কেসে কিন্তু ক্রসিং হবে। ছোটো ছোটো ম্যানেজমেন্ট কী করবে, বেস্ট সাপোর্ট অ্যানালজেসিক মিল্ক এক্সপ্রেশন। যদি এক্সেস মিল্ক থেকে যায়, মিন্স রিটেনশনের জন্য পেনটা হচ্ছে তাহলে কিন্তু আগের দিন বলেছি বেস্ট পাম্প তৈরি হয়, সেকশন করা হয়, অন্য বেবিকে খাইয়ে দেয়, এরকমভাবে করা হয়। ক্র্যাকড অ্যান্ড ইনভার্টেড নিপিল, পেইনফুল নিপিল কজেস আনক্লিন হাইজিন অ্যান্ড ইরিটেটেড ম্যানেজমেন্ট প্রপার ম্যানিফেস্টেশন। এই যে ক্র্যাক নিপিল আর এটা না, এটা একটু জানবে। অ্যান্টিনেটাল পিরিয়ডে তোমাদের বলা হয়েছে না, এক্সামিনেশন যখন করবে অ্যান্টিনেটাল পিরিয়ডে এনি পেশেন্ট ইউ শুড অ্যাটলিস্ট মেনশন দ্য ব্রেস্ট এক্সামিনেশন, তাই তো? কি করতে হয় তো? কেন? ব্রেস্টে কোনো অ্যাবনর্মালিটি যদি থাকে, ক্র্যাক নিপিল থাকতে পারে, রিট্রাক্টেড নিপিল থাকতে পারে, দ্যাট শুড বি ট্রিটেড বিফোর হ্যান্ড। যখন তার ডেলিভারি, যখন ল্যাকটেশনটা এস্টাবলিশ হবে, তখন যদি তুমি ট্রিটমেন্ট করতে যাও, ইট ইজ টেক টাইম। তাহলে ক্র্যাক নিপিল যদি থাকে, ইনফেকশন যদি তুমি আগে থেকে কন্ট্রোল না করো, ইনভার্টেড নিপিল যদি থাকে, সেই নিপিলটাকে যদি তুমি ইনভার্টেড না করার করো অ্যান্টিনাল পিরিয়ড থেকে, তাহলে ব্রেস্ট ফিডিং যখন তার ডেলিভারি হয়ে যাবে, তখন বাচ্চা যখন বুকে দুধ চাইবে, তখন তুমি ইমিডিয়েটলি তো পারবে না। কাজে দিস টাইপ অফ abnormality should be detected antenatally and it should be treated antenatally. Mastitis, it is a general infection হতে পারে, ব্রেস্ট রিটেনশন হচ্ছে, তার থেকে ইনফেকশন হচ্ছে, তার থেকে ব্রেস্ট অ্যাবসেস হচ্ছে। ব্রেস্ট অ্যাবসেসের মধ্যে এগুলো অ্যাবসেস যেরকম হয় সেরকম ব্রেস্ট অ্যাবসেস একটা জিনিস হচ্ছে যে এনি অ্যাবসেস দ্যার ইজ এ কমন, মানে ইনসিশন ড্রেনেজ করা হয়। তো কখন করা হয়? মেইনলি হোয়েন দ্য ফ্লাকচুয়েশন হবে, তাই তো? সাজিয়ে তাই তো বলেছে, একটা ফ্লাকচুয়েশন যখন অ্যাপিয়ার করে তখন আমরা করি। ব্রেস্টের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না, এই একমাত্র টিস্যু, এটাতে আগে থেকে ড্রেন করে দিতে হয়, বিকজ অ্যাবসেস ইজ ভেরি ডিপ সেটেড অ্যান্ড হোয়েন দ্য ফ্লাকচুয়েশন ইজ ক্যান বি এলিসিটেড, the most of the breast tissue has been destroyed. So it should be drained before the major destruction of the breast tissue. এইটা কিন্তু মনে রাখতে হবে। ম্যানেজমেন্ট সাপ্রেশন অফ দ্য ড্রেনেজ অফ দ্য লিকুইড, ওইগুলো বলতে সাপোর্টিভ ট্রিটমেন্ট করতে হবে। ল্যাকটেশনাল ফেলিওর অনেক কারণে হতে পারে, সাইকোলজিক্যাল কজ হতে পারে, ডিনায়াল হতে পারে, তাছাড়া কোনো ডিজিজের জন্য হতে পারে। ল্যাকটেশনাল ফেলিওর অনেক কারণে হতে পারে, মেনলি সাধারণত এটা একটা সাইকোলজিক্যাল কজ, এর জন্য হয় অ্যাংজাইটি, ডিপ্রেশন, এইসব কারণে বেশি হয়। ম্যানেজমেন্ট হচ্ছে মেনটেন্যান্স অর প্রপার অ্যান্ড এফেক্টিভ ল্যাকটেশন, এটা বেশি খুব একটা ইম্পর্টেন্ট। পালমারি অ্যান্ড ভেনাস থ্রম্বোসিস, এটা খুব শর্টে তোমাদের বলবো, তোমাদের কোর্সে এটা লাগে না, কিন্তু তুমি পাস করে বেরোবে বা অনেক সময় দেখবে যে এই কেসগুলো পেয়ে যেতে পারো, এবং পেয়ে গেলে তখন যদি কিছুই না জানা থাকে তাহলে মুশকিল হয়ে যেতে পারে। প্রিভ্যালেন্স আমাদের দেশে এটা একটু কম হয়, এটা কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রিতে বেশি হয়, নানা কারণে হয়, এখন আমাদের দেশেও হচ্ছে। থ্রম্বোসিস অফ দ্য লেগ ভেন্স অ্যান্ড দ্য পেলভিক ভেন্স ইজ দ্য মোস্ট কমন, হাউএভার দ্য প্রিভ্যালেন্স ইজ লেস। এই যে আমাদের দেশে কী হয়, ডিপ ভেনগুলো থ্রম্বোসিস হয়ে যায়। এগুলো যদি ইনফেকশন হয়, যেমন পেলভিক ইনফেকশন থেকে যদি ওটা স্প্রেড করে তাহলে পেলভিক থ্রম্বোফ্লেবাইটিস বলে, আর যদি এটা শুধু থ্রম্বাস ফর্মেশন হয় থ্রম্বোসিস বলে। এই দুটোর মধ্যে এইটাই ডিফারেন্স, এইটুকু জানলেই হবে। Venous stasis is increased due to the compression of the gravid uterus to the inferior vena cava, সেই জন্য venous stasis হয়। Stasis cause damage of the endothelial cells and thrombophilia at the pregnancy একটা hypercoagulable স্টেট, আর তার সঙ্গে যদি কারোর ক্ষেত্রে থ্রম্বোফিলিয়াস থাকে সেসব ক্ষেত্রে তাদের কিন্তু চান্স অফ ডিপ ভেন থ্রম্বোসিস, ডিভিটি, এই কথাটা শুনেছ তোমরা, তাই না? ডিপ ভেন থ্রম্বোসিস, ডিপ ভেন থ্রম্বোসিস হচ্ছে ডিপ ভেন অফ দ্য লেগ যদি কোনো কারণে থ্রম্বোসিস হয়ে যায়, ভেরি রিয়ারলি হয় কিন্তু এটা হয়। আর পাটা ফুলে, একটা পা ফুলে গেছে, ইউনিল্যাটারাল হয়, বাইল্যাটারাল হবে না। দুটো পা ফুলে গেলে অন্য কজ ভাবতে হবে, সাধারণত একটা ইউনিল্যাটারাল হয়, দুটো দিকেই থ্রম্বোসিস হওয়ার চান্স কম। তারপরে একদম ফ্লেবাসিয়াম বা ডোলেন্স বলে একটা কথা আছে,
সেটা একদম সাদা টাইপের হয়ে যায়, অনেক সময় লাল টাইপের হয়ে যায়, ইনফেক্টেড হয়ে যায়। একটা হোমেন সাইন বলে একটা সাইন আছে, সেটা করা হয়। এটাকে হয় ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ আনরিলায়েবল ইন মেজরিটি অফ দ্য রিমেন্স আনসিমটমেটিক থাকে। এক্সামিনেশন অ্যাসিমেট্রিক্যাল লেগ এডিমা যেটা বললাম, একটা পা হলে অ্যান্ড পজিটিভ হোমেন সাইন্স। হোমেন সাইন্স কিন্তু আজকাল আর ইয়ে দিচ্ছে না। হোয়াট ইজ হোমেন সাইন্স করেছো তোমরা ক্লিনিক্সে? পাটাকে আস্তে করে ফ্লেক্স করে যদি এটাকে ডরসি ফ্লেক্স করো, দেন দেয়ার উইল বি কাফ টেন্ডারনেস, রাইট? বাট ইট ইজ নট এ রিলায়েবল সায়েন্স নাও ইট ইজ। এখন সাধারণত ডিডাইমার বা এসব টেস্ট ফেস্ট চলে এসছে। দিজ আর ব্লাডের টেস্ট, যে থম্বোসিস হয়েছে কি না, মানে থম্বোলাইস্টিক প্রোডাক্টের পার্সেন্টেজ বেড়ে যায়, এইসব করেই এখন ডায়াগনোসিস করা হয়। হোমেন সাইন্স, ক্লিনিক্যাল সায়েন্স এগুলো আজকাল আর বেশি করা হয় না। আমাদের ছোটোবেলাও আমরা করতাম, এখন আর দেখবে খুব একটা করে না, ফিজিশিয়ানরাও খুব একটা রিলাই করে না এই সাইন। পেলভিক থম্বোফ্লেবাইটিস, এই যেটা বললাম, থম্বো ইনফেকশন যদি হয়, কি বলছে? অরিজিনেটস ইন দ্য থ্রম্বোস ভেইন অ্যাট দ্য প্ল্যাসেন্টাল সাইট বাই অর্গানিজম সাচ অ্যাজ অ্যানারোবিক স্ট্রেপ্টোকক্কাস, ব্যাকটেরিয়া, যেগুলো দিয়ে হোয়েন দ্য লোকালাইজ ইন দ্য পেলভিস, কি হল দ্য পেলভিক থম্বোফ্লেবাইটিস, দেয়ার ইজ স্পেসিফিক ফিচার্স বাট ইট ইজ নট সাসপেক্টেড, বাট ইট ইজ সাসপেক্টেড হোয়েন দেয়ার ইজ কনস্ট্যান্ট ফিভার ইনস্টেড অফ অ্যান্টিবায়োটিক্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। কোনো সিমটমস সেরকম কিছু পাচ্ছ না, না তুমি সাব ইনভলিউশন পাচ্ছ, না ডিসচার্জ পাচ্ছ, কোনো ইনফেকশন পাচ্ছ না, অথচ একটা রেটেড আনএক্সপ্লেনেড টেম্পারেচার রাইজ হয়ে রয়েছে, তাতে কিন্তু একটা পেলভিক থ্রোমোফ্লেবাইটিসে একটা পেন থাকে অ্যাবডোমেনে, থাকে না তা নয়, এটা বিলে তখন তোমাকে পেলভিক থ্রোমোফ্লেবাইটিসের চান্সটা ভাবতে হবে। পালমোনারি এম্বোলিজম, ইট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট ইয়ে, বিকজ ইট কজেস সাডেন ডেথ, এবং এটা আমাদের আমরা খুব কম ফেস করেছি, এবং ফেস করা শুধু নয়, অনেক কেসে হয়তো বলেছি আমরা পালমোনারি এম্বোলিজম, হয়তো নয়, যাকে ডায়াগনোজ করতে পারিনি। সাডেন ডেথ হতে পারে কিছু কিছু কারণে আফটার পিপেরিয়ামে, এবং এটা এক্সপ্লেন করা পার্টিকে খুব অসুবিধা। স্ট্যাটিশিয়ানের ক্ষেত্রে এটা একটা ডিস্ট্রেসিং কন্ডিশন, যে সাডেন ডেথ হয়ে গেছে, আফটার ডেলিভারি তুমি চলে গেছো, ডেলিভারি ফেলিভারি করে বাড়ি চলে গেলো, হঠাৎ তোমাকে ডাকলো যে স্যার পেশেন্ট কীরকম করছে, আসুন তাড়াতাড়ি, এসে দেখলে পেশেন্ট এক্সপায়ার করে গেছে। এরকম কিন্তু আমরা লাইফ টাইমে অন্তত আমি যদি গুনে দেখি অন্তত 8-10টা পেশেন্ট তো পেয়েছি, এবং তারপরে সেগুলো পোস্টমর্টম করলে হয়তো দেখা যাবে, কিন্তু আলটিমেটলি আমরা পালমোনারি এম্বোলিজম বলেছি, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজম বলেছি, অনেক সময় খুব ফ্যাটি হলে ফ্যাট এম্বোলিজম বলেছি। তোমরা জানো যে ফিমার ফ্র্যাকচার ট্যাকচার হলে পরে ফ্যাট এম্বোলিজম হয়, এম্বোলাস গিয়ে পালমোনারি মেজর ভেসেল। কী সিমটমস হয়? মেনলি এয়ার হাঙ্গার হয়, সাডেন চেস্ট পেন হয়, সাইনোসিস হয়, এগুলো খুব সাডেনলি ডেভেলপ করে, এবং এটা ডিপেন্ড করছে যে কোন ভেনটা ও ব্লক করছে। ইফ ইট ব্লকস দ্য মেজর পালমোনারি ভেন, দেন দেয়ার উইল বি অলমোস্ট অ্যাবসেন্স অফ দ্য ব্লাড এক্সচেঞ্জ, তার ফলে কী হয়? সাডেন ডেথ তৈরি হয়। এখানে দেখো সিমটম, সাডেন কোলাপস হয়ে যায়, অ্যাকুট চেস্ট পেন, এয়ার হাঙ্গার, ডেথ। এটা এক্সপ্লেন করা খুব মুশকিল। সব কিছু ভালো আছে, এবং পার্টিও বলবে, আমার বাড়ি কেউ হলো আমি বলবো এইবার বললেন ভালো আছে, এখন বললেন মরে গেছে, এটা কোনো কথা হলো? কাজেই এরকম কিছু কিছু আছে। আরেকটা আছে কার্ডিওমায়োপ্যাথি বলে একটা আছে, সাডেন ডেথ হয়। এগুলো আমাদের পক্ষে এক্সপ্লেন করা খুব মুশকিল, এবং আমরা অনেক সময় কিছু না পেলে আবার এটাও বলে দিই হয়তো অন্য কোনো কারণে হয়েছে, সেটাও আলাদা কথা। অস্টেটিক্স পলসিস, এগুলোকে সাধারণত পোস্টপার্টাম ট্রমাটিক নিউরাইটিস বলা হয়। এটা কী হয়? এটা হয় যে কোনো একটা নার্ভের ইনজুরি বা ইয়ে হওয়ার জন্য এটা ফুড ড্রপটা খুব কমন। কিরা কিছু বলছিস পেছনে? একটা গুনগুন আওয়াজ হচ্ছে, বোঝা যাচ্ছে না নাকি? না বোঝা যায় বলো। ফুড ড্রপস, এই একটা জিনিসই মনে রাখো, পাটাকে এরকম সাধারণত এটা মারি থাকে, এটা ইনভোক করে যায়, কিন্তু অনেক সময় এটা কী হয়, অ্যান্ড পেরোনিয়াল নার্ভ যেটা থাকে, এটাকে ইঞ্জুরি, এটা জাম্বোসাক্রাল নার্ভ যেটা থাকে, সেই নার্ভটা কম্প্রেশন হয় এখানে, তার ফলে পেরোনিয়াল নার্ভটা ইয়ে হলে পরে পেরোনিয়াল ইজ দ্য, ইট কজেস দ্য ডর্সিফ্লেকশন অফ দ্য লেগ অ্যান্ড ইট কজেস দ্য ফুড ড্রপস। হ্যাঁ, এই ফুড ড্রপসটা কিন্তু অনেক সময় দেখা যায়, মাইল্ড অনেকে থাকে, অনেকে দেখবে ডেলিভারির পরে হাঁচাতে হাঁচাতে হাঁটছে, ওটা তার রয়ে গেছে, এরকম হয়। এটা কি হয়, ওই স্যাক্রামটা রোটেট করে যায় লাম্বোসাক্রাল ট্রাঙ্কের উপর, একটা ডিস্ক প্রোলাপস হয়ে, প্রোলাপসের জন্য ওটা কম্প্রেশন হতে পারে। ইমিডিয়েট ম্যানেজমেন্ট না করলে পরে কিন্তু একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যাওয়ার ভয় থাকে। এটা একটু জানলেই হবে, এইটা ওই একই জিনিস, এইটা ছবিটা রয়েছে। ইউজুয়ালি মাইল্ড, পাসেস আননোটিসড, লোয়ার মোটর নিউরন টাইপ অফ লেশন, সেগুলো বললাম, পেরোনিয়াল নার্ভের ক্ষেত্রে হয়। এটা এত বেশি জানার দরকার নেই। ম্যানেজমেন্ট পিপিআর এমার্জেন্সিসের মধ্যে এই কটা জিনিস তোমাদের পরে পড়ানো হবে হয়তো, যেমন ধরো পোস্টপার্টাম হেমারেজ, পিপিএইচটা আলাদা পড়াতে হবে, শকটা পড়াতে হবে। শকটা তোমাদের অত ডিটেল দরকার নেই, পোস্ট গ্র্যাজুয়েট কোর্সে বেশি আসে।
পোস্টপার্টাম এক্লামশিয়া যখন পড়বে তার মধ্যে তো পার্ট আছে অ্যান্টিপার্টাম, ইন্টারপার্টাম, পোস্টপার্টাম এক্লামশিয়া। ইট ইজ অ্যান এমার্জেন্সি। পালমোনারি এম্বোলিজম যেটা কিছুটা বললাম, আর ইনভার্সন। আর পালমোনারি এম্বোলিজমের ট্রিটমেন্ট যদি বলো, একটা লাইন জেনে রাখো যে অ্যান্টিকোয়াগুলেন্ট দেওয়া হয়, হেপারিন দেওয়া হয়, অথবা লো মলিকুলার ওয়েট দেওয়া হয়। তবে এত সাডেনলি যদি হয়ে যায়, যদি মেজর ভেসেল ব্লক করে যায়, তাহলে কিন্তু অনেক সময় ট্রিটমেন্ট দেওয়ারও সময় পাওয়া যায় না। ইনভার্সন অফ দ্য ইউটারাস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ইনভার্সন অফ দ্য ইউটারাস? হ্যাঁ, কন্ট্রোল কন্ট্রাকশনও হতে পারে, এমনিও হতে পারে। ইউজুয়ালি ইন দ্য কন্ট্রোল কন্ট্রাকশন, ইফ ইট ইজ নট ডান প্রপারলি, সামটাইমস when the placenta is not separated, before separation you go for the control contraction and the uterus is still flabby, then there will be inversion of the inside out, তাই তো? ভেতরটা বাইরের দিকে এরমভাবে ইনভার্সন হয়ে যায়। ইনভার্সন অফ দ্য ইনভার্সনের সঙ্গে প্রোলাপস কী করে ডিফারেন্সিয়েট করবে, একটা কোশ্চেন আসে। হাউ ক্যান ইউ ডিফারেন্সিয়েট? এক্সটার্নাল লস প্রোলাপসও থাকবে, এবং এখানেও এক্সটার্নাল লস থাকবে, কিন্তু এক্সটার্নাল লসের পাশে তোমার একটা প্রোডাক্ট এই জিনিসপত্র থাকবে। অনেক সময় প্রোলাপস বা পলিপ, ওটা পলিপ কি না কী করে বুঝবে? তাহলে কি হয় বুঝতে পারবে কেউ? ঠিক, কোশ্চেনটা কঠিন। ও বললো প্রোলাপসে অস্ত্রা পাওয়া যাবে, এটাতে অস্ত্রা থাকবে মাঝখান দিয়ে। আমি বললাম একটা পলিপও হতে পারে। ও ঠিক বলেছে, ওটা প্রোলাপসের সঙ্গে ডিফারেন্সিয়েশন হয়, একটা পলিপ হতে পারে। পলিপে কী হবে, ওই যে যদি তুমি ওই রিমটা যেটা এক্সটার্নাল লস যেটা আছে, আর ওটার প্রোলাপসে বান্টি, আর ওটার পাশে যদি একটা সাউন্ড পাঠাও বা কোনো একটা ইনস্ট্রুমেন্ট পাঠাও, একটা ডায়ালেটার ছোটো, তাহলে সেটা দেখবে কিছুটা গ্যাবে আস্তে করে পাঠাতে হবে, পারফোরেশন হয়ে যাবে, কিছুটা গিয়ে আটকে যাবে। তার মানে কি ওটা তো প্রোলাপস হয়ে এসছে, এরকম হয়ে এসছে। ভাবো তুমি একটা রিম আছে, ওটাতে গিয়ে আর যাবে না, ওটা তো ইনভার্টেড হয়ে আছে। কিন্তু ইন কেস অফ পলিপ, যেটা ইউটেরাইন পুরো সাইজটা রয়েছে, যা তার তো সে পুরো লেন্থ অফ দ্য ইউটেরাসটা সে পেয়ে যাবে। এটা ছবি দেখলে ভালো করে বুঝতে পারবে। এগুলো আর্লি উইক্সে কী কী আছে, এগুলো জেনারেল তোমাদের যেগুলো হয়তো জিজ্ঞেস করতে পারে যে আর্লি উইক্সে কী হবে, তারপর ডিলেডে কী কী হবে, ওই জিনিসগুলোই চলবে, এগুলো দরকারি। সাইকিয়াট্রিক ইলনেসটা আগের দিন বলেছিলাম সাইকিয়াট্রিক ইলনেস কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। ওয়াই? অনেক সময় অনেকে না ওই পিপিরিয়ামে একটা কথা যোগ করে যে পিপিরিয়ামে ওই সময় উইথ সাইকোলজিক্যাল রিঅ্যাডজাস্টমেন্ট একটা কথা লেখে, বিকজ ইট ইজ এ হিউজ সাইকোলজিক্যাল প্রেশার অন মাদার। আগে সে একজন মহিলা ছিলেন, তারপরে সে মা হয়েছে। মা হওয়ার যে বার্ডেনটা, সেটা অনেক সময় সে অ্যাসেস করে উঠতে বা সে করতে তখন তার অসুবিধা হয়, এবং সেটার ক্ষেত্রে অনেক সময় সাইকোলজিক্যাল কিছু কিছু অ্যাভারেশন হয়। তিনটে হেডিংয়ে মনে রাখবে। পোস্টপার্টাম ব্লুজ বলে একটা কথা আছে, পোস্টপার্টাম ডিপ্রেশন বলে একটা কথা আছে, আর পোস্টপার্টাম সাইকোসিস বলা হয়। ব্লুজ ইট ইজ 50 to 60% কেসেসে হয়, এখানে আছে বোধ হয়। Introduction. In the first 3 months of the delivery, the incidence of mental illness is high. Overall 15 to 20% হয়, এইটা ব্লুজে বেশি হয়। একটা কী সাধারণ যেগুলো হয়, একটা ইরিটেশন হয়, স্লিপ ডিপ্রাইভেশন হয়, কিছু ভালো লাগছে না, কাউকে পছন্দ করছে না, খিটখিট করছে, এবং অনেকেরই হয় দেখবে। বাট ইট শুড বি ট্রিটেড ভেরি সিম্প্যাথেটিক্যালি। এটা কিন্তু তার একটা টাইপ অফ সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। পোস্টমর্টম ব্লুজ হয়, লাস্ট ফর ফিউ ডেজ, কিছুদিন থাকে, তারপরে চলে যায়। ট্রানজিয়েন্ট একটা মেন্টাল ইলনেস হয়। ম্যানিফেস্টেশনগুলো পড়ে নেবে, এগুলো এত দরকার নেই, পোস্ট গ্রাজুয়েটের জন্য দরকার হয়, এগুলো সাইডটা ওইভাবেই করা। একটা হেল্পলেসনেস হয়, ইনসোমনিয়া হয়, টায়ার্ডফুলনেস হয়, টিয়ারফুলনেস হয়, কান্নাকাটি করছে, কোনো কারণ ছাড়াই কান্নাকাটি করছে। আমরা গিয়ে ঢুকে দেখেছি, কী হচ্ছে, কাঁদছো কেন? না ডাক্তারবাবু কী হবে, বাচ্চাটা কীরকম লাগছে, একটা কীরকম মানে মাইনর একটা বেবির হয়তো প্রবলেম হচ্ছে, সেই নিয়ে কান্নাকাটি, দৌড়াদৌড়ি, খুব অ্যাংজাইটি, টেনশন এগুলো হচ্ছে। ট্রিটমেন্ট কী হবে? রিঅ্যাসুরেন্স, সাইকোলজিক্যাল সাপোর্ট দিতে হবে, আর কোনো ওষুধের সাধারণত দরকার হয় না, অ্যান্টিসাইকোটিক ড্রাগ এগুলো দরকার হয় না। পোস্টপার্টাম ডিপ্রেশন, এটা বলেছিলাম, একটু বেশি হয়। এটা ওই 4 to 6 months পর্যন্ত চলতে পারে। এটা ডিপ্রেশনের মতো পড়তে পারে। 10 to 20% কেসে ওই একই রকম ট্রিটমেন্ট, অ্যান্টি ডিপ্রেশন কিছু কিছু ব্যবহার করা হয়। লস অফ এনার্জি, লস অফ অ্যাপেটাইট, ইনসোমনিয়া, এগুলো ওই সুইসাইডাল আর কিছু এমনি জেনারেলাইজ ডিপ্রেশন তোমরা সাইকিয়াট্রিতে পড়বে, ওই রকম টাইপেরই হয়। আর পোস্টপার্টাম সাইকোসিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা খুব কম হয়, less than 1%। আমরা কিন্তু অনেক পেশেন্ট পেয়েছি পোস্টপার্টাম সাইকোসিস। পেশেন্ট হ্যাজ টু বি ট্রান্সফার্ড টু দ্য সাইকিয়াট্রিক ডিপার্টমেন্ট ইন এ আইসোলেশন ওয়ার্ড আন্ডার লক অ্যান্ড কি। কারণ কি, কিন্তু মানে সাইকোটিক আমরা এত দেখেছি যে উই ক্যান নট ম্যানেজ ইন আওয়ার ওয়ার্ড। দে মে গো টু, মানে অন্য বেবিকে থ্রোটলিং করতে চলে যাচ্ছে, নিজের বাচ্চাকেই বালিশ চাপা দিয়ে দিচ্ছে, দুধ খাওয়ানোর সময় প্রবলেম করছে, মানে শি ক্যান হার্ট হার্টসেলফ
or other patients and babies. সেই জন্য তাকে আইসোলেশন দরকার হয় এবং এই ক্ষেত্রে অনেক সময় অ্যান্টিসাইকোটিক ড্রাগ দেওয়া হয়। একটা জিনিস খালি এখানে বলে রাখি, এটা কিন্তু মাল্টিপল চয়েসে আসতে পারে, এই ক্ষেত্রে কিন্তু লিথিয়াম বলে একটা ড্রাগ যদি ব্যবহার হয়, তোমরা হয়তো শুনেছো, অ্যান্টিসাইকোটিক ড্রাগ যদি লিথিয়াম ব্যবহার হয়, ব্রেস্ট ফিডিং হ্যাজ টু বি স্টপ। একটা মাল্টিপল চয়েস চলে আসতে পারে, ইন হুইচ ড্রাগ, which antipsychotic drugs you have to stop the breastfeeding. Lithium you should not allow the breastfeeding. ঠিক আছে?